ওকে, তো আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলতে চলেছি এবং আমার মনে হয় যে আমাদের বাংলায় এই ধরনের জিনিসপত্র নিয়ে কথা বলা উচিত। মানে শুধুমাত্র যে আমরা শুধু ম্যাথ বইয়ের সিলেবাস পড়লাম, 2-4টে যোগ বিয়োগ করলাম, একটা সমীকরণ সমাধান করলাম, করে আমাদের অঙ্ক হয়ে গেল, এরকম কিন্তু নয়। অঙ্কটাকে না একটু ভিতর থেকে ফিল করতে হবে। এবং আমি যত দেখেছি ইংলিশ চ্যানেল, তো ইংলিশে প্রচুর লোকজন কিন্তু এরকমভাবে ম্যাথামেটিক্সটাকে ফিল করানোর জন্য অনেক ভালো ভালো ভিডিওস বানায়, কিন্তু বাংলাতে তেমন কেউ বানায় না। তো আমি ভাই গরিবের সেট আপে একটা বানানোর চেষ্টা করছি। তবে হ্যাঁ, সেট আপ তো ম্যাটার করে না, মোটামুটি আলোচনাটা ম্যাটার করে, আলোচনাটা ফ্রুটফুল হওয়া যায়, রাইট? আমরা আজকে কথা বলবো যে বাস্তব সংখ্যা সমূহ বা যেগুলোকে আমরা সংখ্যা বলে জানি, সেই সমস্ত সংখ্যার যে সৌন্দর্যটা লুকিয়ে আছে ভিতরে, সেগুলো কেমন হয়, সব সংখ্যাকে আমরা এক ছাদের তলায় নিয়ে এসে আজকের ভিডিওতে আলোচনা করবো। এবং খুব ইন্টারেস্টিং জিনিস আলোচনা করবো, যেগুলো বাংলা মিডিয়ামের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জানা দরকার। কোনো ব্যাপার না যদি অঙ্ক না জেনে থাকো, অঙ্ক খুব বেশি ভালো না লাগে, কোনো ব্যাপার না। আজকের ভিডিও সবার জন্যে, সে অঙ্কের হোক বা নন ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে হোক, বাট মজাটা সবার পাওয়া উচিত বলে আমি মনে করি। কেনই শুধু ম্যাথামেটিশিয়ানরা মজা নেবে? ওকে, আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি যে বাবু এটা তোমাদের সংখ্যা রেখা, এখানে তোমাদের 0 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে। কিন্তু এর মাঝখানে কি আছে? 0 আর 1 এর মাঝখানে কি আছে সেটা কি জানো? অনেকে জানে। এই তো তুমি ধরো বললে 0 আর 1 এর মাঝখানে তো হাফ আছে। ওকে, সো আমি মানলাম এখানে 1/2 হাফ আছে, তার মাঝখানে কি আছে? 1/4 আছে, রাইট? সো এই ধরনের জিনিসগুলো আছে। তো এই ধরনের আমরা কতগুলো ধরনের নাম্বার পাচ্ছি, 0, 1, 2, 3 এক ধরনের নাম্বার, আবার এখানে দেখছি মাইনাস টাইপের নাম্বার, আবার এখানে দেখছি ভগ্নাংশ, অনেক রকমের নাম্বার আছে তার মানে। এবং সব নাম্বারগুলোকে বা সব সংখ্যাগুলোকে না খুব ইন্টারেস্টিংলি আমরা একটা লাইনের উপরে রিপ্রেজেন্ট করতে পারি। এবং এটা এতটা সহজ নয়, ঠিক আছে? এটা কিন্তু মানে জর্জ ক্যান্টর এবং ডেটকাইন্ট দুজন ম্যাথামেটিশিয়ান ছিলেন, তারা কিন্তু সর্বপ্রথম এটা রিয়েলাইজ করেছিলেন যে আমরা সব সংখ্যাগুলোকে একটা লাইনের উপরে রিপ্রেজেন্ট করতে পারি এবং আমরা প্রত্যেকটা সংখ্যাকে একটা বিন্দুর মতো কল্পনা করতে পারি। এখানে দেখো কত সুন্দর, মানে হঠাৎ করে আমরা পড়ছিলাম নাম্বার, চলে গেলাম আমরা লাইনে বা জিওমেট্রিতে, মানে ছিল রুমাল, হয়ে গেল আস্ত একটা বিড়াল। তো এই ধরনের অনেক কনসেপ্ট কিন্তু আছে। এবার দেখো এই যে নাম্বার লাইন, এর বিউটিটা কত সুন্দর। কিন্তু তার আগে একটু জেনে নিই যে কত রকমের নাম্বার আমরা সাধারণত ডিল করি নাম্বার নিয়ে। সাধারণত আপাতত তোমাদের ক্লাস 10 লেভেল অবধি, মানে যদি তোমরা জটিল রাশি না পড়ে থাকো বা কমপ্লেক্স নাম্বার না পড়ে থাকো, তাহলে এই ধরনের নাম্বার বাস্তব সংখ্যা, এটাকে আর বলে। মানে আর দিয়ে কেন লিখেছি, মানে সমস্ত বাস্তব সংখ্যা, পৃথিবীতে যত বাস্তব সংখ্যা আছে সবাইকে একটা কৌটোর মধ্যে ভরে যদি রাখা হয়, তো সেই কৌটোটাকে আমরা বলি কালেকশন অফ অল রিয়েল নাম্বারস। সেটাকে আমরা বলি এটা সেট, রিয়েল নাম্বারের সেট। সেখানে পৃথিবীর সমস্ত রিয়েল নাম্বাররা আছে, মানে সবার থাকার জন্য তারা জায়গা আছে, তোমার থাকার জন্য জায়গা আছে, আমার থাকার জন্য জায়গা আছে, প্রত্যেকটা মানুষের থাকার জন্য জায়গা আছে। তো নাম্বারদেরও থাকার জন্য একটা জায়গা থাকা উচিত, তাই না? তো সেই জন্য এই যে সেটটা, এই বাস্তব সংখ্যা সমূহের সেট, এই সেটটাকে আমরা বরাদ্দ করেছিলাম। এর মধ্যে কিন্তু বাস্তব সংখ্যাগুলো থাকতে পারে। এবার বাস্তব সংখ্যার মধ্যে কিছু ভাগ আছে, কিছু আছে যেগুলোকে আমরা বলি মূলদ সংখ্যা, সেগুলোকে আমরা কিউ বলে একটা কৌটো আছে। মনে করো এটা একটা কৌটো, সেন্টের বোতল হয়ে গেল তোমার একটা। ওকে, এটা হচ্ছে পার্ক অ্যাভিনিউ, এটা পার্ক অ্যাভিনিউ রিয়েল নাম্বার, ঠিক আছে? আবার মনে করো একটা কিছু একটা কৌটো আছে, সেটা হচ্ছে আবার তোমার মনে করো এখানে আবার তোমার সব মূলদ সংখ্যা আছে, সেটাকে আমরা বলি কিউ। আবার মনে করো কিছু অমূলদ সংখ্যা আছে, অমূলদ মূলদ সব বলবো, কোনো চাপ নেই। ওকে, এটা মনে করো কিউ সি, এটাকে আমরা বলি কিউ কমপ্লিমেন্ট বা অমূলদ সংখ্যা, ঠিক আছে? বা যে সমস্ত বাস্তব সংখ্যা যেগুলো মূলদ নয়। ওকে, যেভাবে বুঝবে। আবার একটা এরকম কৌটো আছে যেখানে তোমার সমস্ত অখণ্ড সংখ্যারা রয়েছে। অখণ্ড সংখ্যা, অখণ্ড মানে কি? যাদের খণ্ড খণ্ড করা যায় না। 1কে তুমি কীভাবে ভাঙতে পারবে? মানে ভাঙতে তো পারবে অবশ্যই, 1কে তুমি 1K 2K এগুলো মানে ভাঙা অংশ নয় কারোর, ঠিক আছে? এটা ইটসেলফ এটা কমপ্লিট, এটা নিজেদের মধ্যে মানে একাই 100 টাইপের। তো এই ধরনের অখণ্ড, যেগুলো খণ্ড নয়, সেই সমস্ত সংখ্যা কিন্তু এখানে আছে। জেড বা এটাকে আমরা সেট অফ অল ইন্টিজার্স বলি। তারপরে আবার আছে আমাদের পজিটিভ ইন্টিজার, ইন্টিজারও থাকে। ইন্টিজার ছাড়া মানে যারা পজিটিভ তাদের হচ্ছে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। এবার ম্যাথামেটিক্সের উৎপত্তি কিন্তু এই স্বাভাবিক সংখ্যা থেকেই হয়েছিল। মানে তুমি দেখো আমাদের মেন যে সায়েন্সের উদ্ভব কোথা থেকে, মানুষের এই যে স্পেসকে জানার কিউরিওসিটি, এই যে আমাদের অ্যাস্ট্রোনমি হচ্ছে আমাদের প্রাচীন ব্রাঞ্চ, যেখানে আমরা
যেখান থেকে অ্যাকচুয়ালি সব কিছুর উদ্ভব হয়েছিল, এত জ্ঞান পিপাসা এত কিছু, সেখান থেকে এলো জিওগ্রাফি ফিলোসফি, এই সেই থেকে এলো ম্যাথামেটিক্স থেকে ফিজিক্স থেকে আমাদের কেমিস্ট্রি, এই সেই সব কিছু এরকমভাবে ছড়িয়ে গেল। তো সেই যে অজানাকে জানার যে পিপাসা, সেখান থেকে কিন্তু ম্যাথামেটিক্সের জন্ম। এবং আমরা এই যে বাহ্যিক যে জগৎ আছে না, এখানে কিন্তু অ্যাকচুয়ালি এই স্বাভাবিক সংখ্যারাই থাকে, মানে খুব ভুল যদি না হয়, খুব বেশি প্রিসাইজলি, খুব বেশি ম্যাথামেটিক্যালি কথা যদি না বলি, শুধুমাত্র বাস্তব সংখ্যা আছে। তোমার সামনে দিয়ে পাখি উড়ে গেল, কটা পাখি উড়ে গেল? তুমি কি বলো যে -4টে পাখি উড়ে গেল? বলো না, তুমি বলো যে 2টো পাখি উড়ে গেল, 1টা পাখি উড়ে গেল। মানে যারা নেচারে অ্যাকচুয়ালি আছে, সেই সমস্ত জিনিসগুলোকে কাউন্ট করার জন্য আমরা ন্যাচারাল নাম্বার ইউজ করি। মানে ওই দেখো কত সুন্দর নাম, নেচার থেকে ন্যাচারাল, রাইট? সেই জন্য এই যে 1 2 3 4 5 6 এই যে নাম্বারগুলো, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তো এবার সর্বপ্রথম পৃথিবীতে দেখো ম্যাথামেটিক্স যখন সৃষ্টি হয়, তো একদিনে তো আর এভলভ হয়নি, ডেভেলপ হয়নি। প্রথম কিন্তু মানুষ শুধুমাত্র ন্যাচারাল নাম্বার সম্পর্কে জানতো। তারা কিন্তু জানতো না যে জিরো কী জিনিস। পৃথিবীতে সর্বপ্রথম আমাদের একজন ভারতীয় গণিতজ্ঞ, তিনি সর্বপ্রথম পৃথিবীকে জিরো দিয়েছিলেন এবং শূন্যতার যে ম্যাথামেটিক্যাল ডেফিনেশন, সেটা কিন্তু তিনি বলেছিলেন যে শূন্য বলে একটা নাম্বার হতে পারে। তখন কেউ বিশ্বাস করেনি স্বাভাবিকভাবে, তবে তিনি প্রমাণ দেখিয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু আমাদের জিরোর ইনভেনশন হলো। তার নাম কিন্তু আর্যভট্ট, তোমরা সবাই জানো। সো আমাদের ভারতীয়দের জন্য এটা একটা প্রাউড যে ম্যাথামেটিক্সের বিশাল বড় কন্ট্রিবিউশন, এবং এছাড়াও অনেক কিছু তিনি করে গিয়েছিলেন। উনি সাইন ফাংশন এই সেই অনেক কিছু নিয়ে কাজ করেছিলেন, তো প্রচুর কাজ করেছিলেন আর্যভট্ট। সো ওনাকে রেসপেক্ট। তো এই যে ন্যাচারাল নাম্বার, মানে যে কিছু আছে থেকে কিছু নেই, সেটারও যে একটা ফিলিং হতে পারে, তোমার মধ্যে কিছু একটা নেই, আবেগ নেই, টাকা নেই, এই যে ফিলিংসটা, এটা ম্যাথামেটিক্যালি বোঝানোর জন্য জিরো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা সংখ্যা। এরপরে এলো মাইনাস নাম্বার। মনে করো তোমার কাছে 10 টাকা আছে, তো 10 টাকা আছে। বা এবার যদি আমি কথাটাকে ঘুরিয়ে বলি যে আমি তোমার কাছে 10 টাকা পাই, তাহলে কি আছে, তোমার কাছে এখনও 10 টাকা দেনা হয়ে আছে। এই যে দেনা পাও না যে ব্যাপারটা, যেটা নেই তো ঠিক আছে নেই, বাট উল্টে যদি কোনোদিন আসেও সেটা আবার চলে যাবে, রাইট? তোমার কাছে যদি কোনোদিন 10 টাকা আসেও, তুমি আমাকে দিয়ে দেবে, সত্যি দিতে হবে না, আমি উদাহরণের জন্য বলছি। তো এবার তাহলে এই যে ব্যাপারটা, এই দেনা পাও না, এই যে নেই একটা সময় এবং আসলেও সেটা থাকবে না, এই যে জিনিসগুলোকে, এই ফিলিংসগুলোকে আমরা বলি, এই ম্যাথামেটিক্যালি দেখাই সেটা কি নেগেটিভ নাম্বার দিয়ে, -1 -2 -3 -4 দিয়ে, রাইট? এবার এই যে পজিটিভ নেগেটিভ, এদেরকে সবাইকে জুড়ে দাও, সবাইকে এক ছাদের তলায় নিয়ে এসো এবং জিরোকেও নিয়ে চলে এসো, যেহেতু এরাও তো অখণ্ড, তাই না? -1কেও কি কারো ভাঙা অংশ না? তো এই যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের সেট অফ অল ইন্টিজার্স বা অখণ্ড সংখ্যার একটা সেট গঠন করে, রাইট? সো আমরা ন্যাচারাল নাম্বার জানলাম কি জিনিস, অখণ্ড সংখ্যা জানলাম কি জিনিস। এবার আমাদের জানতে হবে অবশ্যই আমাদের রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা সম্পর্কে। খুব সহজে বোঝো, তোমার বাড়িতে বার্থডে পার্টি চলছে, কেউ ধরো তোমার বোনের বার্থডে পার্টি বা ভাইয়ের বা যেই হোক না কেন, বা মায়ের বা বাবার কারোর একটা বার্থডে পার্টি চলছে, তো তুমি কেক এনেছো। কেকটা কি? একটা কেক, রাইট? এবার তোমাকে কি করতে হবে, বাড়িতে আরও 10 জন আছে, তাদেরকে তোমাকে খাওয়াতে হবে এই একটা কেক থেকে। তাহলে কি করতে হবে, অ্যাকচুয়ালি কাটতে হবে। সুতরাং তুমি 10টা পিস করবে এরমভাবে, কিছু একটা করে, 2 3, খুব উদ্ভট পিস, 4 5 6 7 8 9 10, 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? তো এই যে 10টা পিস আমরা করলাম এবং প্রত্যেকটা পিস আমরা এক একজনকে খাওয়াবো, এইভাবেই তো আমরা খাওয়াই কেক, তাই না? তো এই যে কাটাকাটি করার পরে, এই কাটা ছেঁড়ার পরে যদি বলি যে এই পিসটাকে তুমি ম্যাথামেটিক্যালি ডিনোট করো, পিসটা তো একটা, অবশ্যই একটা, বাট কটা পিসের মধ্যে থেকে একটা? 10টা পিসের মধ্যে থেকে একটা পিস। তাহলে একটা অন্য ধরনের নাম্বার পেলাম, 1/10, এটাকে আমরা বলি 1/10। তো এই ধরনের নাম্বারগুলোকে কোথায় রাখবো? অবশ্যই এটা অন্য কিছু লাগবে, এই বাঁধা ধরা ছকের মধ্যে তো হবে না। তাহলে আমরা সেটার জন্য একটা আলাদা ছক করে নিলাম, সেটা হচ্ছে আমাদের রেশনাল নাম্বার। এবার দেখো, সেটা যখন একটা জেনারেল ডেফিনেশন দেওয়া হলো যে দুটো সংখ্যা এরকম যদি একটার নিচে আরেকটা থাকে এবং নিচেরটা যদি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমরা সেই দুটো নাম্বারকে বা এই নাম্বারটাকে আমরা বলি রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, ঠিক আছে? P/Q আকারে লেখা যায় যাদেরকে, যেখানে Q নট ইকুয়াল টু 0, রাইট? এবং PQ দুজনেই অখণ্ড সংখ্যা। সো এই অখণ্ড সংখ্যার হেল্প নিয়ে আমরা একটা নতুন সংখ্যা বানিয়ে ফেললাম, এটাকে আমরা রাখলাম কিউতে। এবার এই ডেফিনেশন অনুযায়ী কিন্তু 1 2 এইসব জিনিসগুলো কিন্তু একটা অখণ্ড সংখ্যা রেশনাল নাম্বার হয়ে যাচ্ছে। কেননা 2কে কী লেখা যায়, 1কে কী লেখা যায় 1/1, আর 2কে কী লেখা যায় 1/1, তাই না?
সরি 2/1, তো হলো। তো এগুলোও দেখো একটা পি বাই কিউ আকারে একই ডেফিনেশন ফলো করছে। সুতরাং আমরা এই যে সমস্ত সংখ্যাকে আবার এই কিউর মধ্যে ঢুকিয়ে দিলাম, রাইট? কিন্তু আমি যদি বলি তোমাকে যে আমরা তো সবাই জানি যে স্কোয়ার রুট বের করা, মনে করো আমাদের একটা বর্গক্ষেত্র, এটা বর্গক্ষেত্রের যদি এটা বর্গক্ষেত্র মনে হচ্ছে না, এটা যদি মনে করো এরিয়াটা তোমাকে বলে দিল যে একটা টাইলস বানাতে হবে, সেই টাইলসের এরিয়াটা হয়তো আমাদের বলে দিল 16 স্কোয়ার ফুট, ঠিক আছে? তোমাকে এটা বাস্তব প্রবলেম, এটা 16 স্কোয়ার ফুটের একটা টাইলস বানাতে হবে, যে টাইলসের দুটো দিক যেন সমান হয়, রাইট? এই সাইডটাও যেন সমান হয়, লেন্থটা ব্রেডটা দুটো যেন সমান হয়। তো এই ধরনের জিওমেট্রিক ফিগারকে আমরা কি বলি? বর্গক্ষেত্র। তো 16 স্কোয়ার ফুট এরিয়া আমার হাতে দেওয়া আছে, তাহলে আমাকে কত লেন্থের বানাতে হবে, কত লেন্থ যেন হয় সেটা আমরা ক্যালকুলেট করি কীভাবে? আমরা প্রথমে ধরে নিই যে এক্স লেন্থের বানাতে হবে, রাইট? এক্স লেন্থ এধারে, তাহলে ওধারেও এক্স লেন্থ, তাই না? তাহলে এক্স ইন্টু এক্স, সেটা কী হয়? 16 হবে, রাইট? তাহলে এবার কী হচ্ছে? এক্স স্কোয়ার ইকুয়াল টু 16 আমাদের আসছে। এবার এখান থেকে সলভ করলে কী হবে? 4, তাই না? আমি এবার যেহেতু লেন্থ এটা আমাদের, তো সেই লেন্থটা তো নেগেটিভ হতে পারে না, কারণ এখানে দুটো ভ্যালু দিলে স্যাটিসফাই করে। -4 স্কোয়ার 16 হবে, 4 স্কোয়ারও 16 হবে। তাহলে আমরা কোনটাকে নেব? -4 তো নিতে পারবো না, কারণ আমাকে -4 ফিট বলে কোনো কথা হয় নাকি? আমি এক্ষুনি বললাম নেচারে কী উদ্ভব মানে আসে, আবির্ভাব ঘটে ন্যাচারাল নাম্বারে। তো একটা ন্যাচারাল নাম্বারের সলিউশন হবে, অথবা যে কোনো ভগ্নাংশ হতে পারতো। বাট এই যে ব্যাপারটা, এক্স স্কোয়ার এই জায়গাটা তোমার -4 হতে পারে না, 4 হতে পারে, তাহলে 4 হচ্ছে এখানে একটা সলিউশন, রাইট? সো এখান থেকে আমরা কি করতে পারি যে তোমার কি বলে এটাকে 4 নিতে পারি। তাহলে এখান থেকে 4, তাহলে এক্সের ভ্যালু যদি 4 হয় তাহলে আমাদেরকে এই সাইডটাকে 4 বানাতে হবে আর এই সাইডটাকেও 4 বানাতে হবে, রাইট? সো এটা হচ্ছে আমাদের স্কোয়ার রুটের অপারেশন। এইভাবে আমরা স্কোয়ার রুট জিনিসপত্র নিয়ে খেলা করি। এবার তোমাকে বলে দিল, ধরো এরকমভাবে, এটা তো আমরা জানলাম যে 16 স্কোয়ার মানে 16 মানে 4 স্কোয়ার, এটা আমরা জানলাম 16 মানে 4 স্কোয়ার মানে 4 × 4, ঠিক আছে? কিন্তু যদি তোমাকে বলে যে একটা, তোমাকে কি বলে ওটাকে, এমন একটা সংখ্যা দিয়ে দিল, মনে করো 7 রুট কত, বা মনে করো 2 এর রুট কত, এগুলো আমাদের একটা কনফিউশন। তো এবার এই সমস্ত নাম্বারগুলোকে আমরা অ্যাপ্রক্সিমেশন করতে পারি, এবং করলে দেখা যায় যে এদের যে ইয়েগুলো হয়, ভ্যালুগুলো হয়, যেমন ধরো আমি যদি বলি √2, এটা হচ্ছে আমাদের 1.414, তাই তো? এবং আরও চলতে থাকছে, রাইট? √3 যদি বলি 1.732, আরও চলতে থাকছে। পাই যদি বলি আমি, এটা খুব স্পেশাল একটা নাম্বার, পাই হচ্ছে আমাদের কোনো একটা বৃত্তকে যদি তুমি নিয়ে নাও, বৃত্ত এবং তার ডায়ামিটার বা এটা কি বলে ব্যাস, তাহলে হ্যাঁ বৃত্তের পরিধি মনে করো পি এবং ব্যাস মনে করো ডি যদি হয়, এই রেশিওটা সবসময় পাই হয়, নো ম্যাটার তোমার বৃত্তটা কত ছোট আর কত বড়, ঠিক আছে? যদি তুমি এরকম বড় একটা বৃত্ত নিয়ে নাও, তাহলেও তুমি পরিধি যত হবে সেটা ডিভাইডেড বাই ওর ব্যাসটা মাপবে, মেপে যত হবে সেটা অ্যান্সার দেখবে পাই আসবে, ঠিক আছে? আবার তুমি যদি এত ছোট একটা বৃত্ত নিয়ে নাও, যে ডায়ামিটারটা যে পরিধিটা এবং যে ব্যাসটা পাবে তাদের অনুপাত করো, একটাকে আরেকটা দিয়ে ডিভাইড করো, তাহলে দেখবে তোমরা পাই পাবে, ঠিক আছে? পরিধিকে ব্যাস দিয়ে ডিভাইড করলে সবসময় পাই আসে, ওকে? এটা একটা খুব ম্যাজিক্যাল প্রপার্টি সার্কেলের। তো এখান থেকে আমরা পাই সম্পর্কে জেনেছি, এবং পাইয়ের ভ্যালু হচ্ছে 3.14159265153, এরকম করে চলতে থাকছে, ঠিক আছে? এরকম আমি যদি খুব ভুল না হয়, ঠিক আছে? আমি অনেক দিন আগে এটা পড়েছিলাম, দেখেছিলাম, মুখস্থ করেছিলাম সেই ভ্যালুটা, তো এখন জানি না ঠিক আছে কিনা, যাই ঠিক থাকার কথা। এটা আরও চলবে, ঠিক আছে? এবং এটা বলা হয় যে যদি এরকম পাইয়ের ভ্যালুটাকে একটা লম্বা খাতায় লেখা হয়, একটা পেপার শিটে লেখা হয়, এবং সেটা যদি কোনো একটা রাজ্যের কী বলে ওটাকে, নিউ ইয়র্কের রাজধানী ওয়াশিংটন, যদি নিউ ইয়র্কের রাজধানী ওয়াশিংটন তো আমি জানি না ঠিক, যাই হোক, সেখানে তোমার বিছিয়ে দেওয়া হয়, তো গোটা শহরকে কভার করে নেবে। মানে বুঝতে পারছো যে একটা কাগজে তুমি যদি লিখতে থাকো তাহলে কত লম্বা এর ভ্যালু হতে পারে, ইনফাইনাইট, ঠিক আছে? এটা ইনফাইনাইট চলবে। তো এই ধরনের নাম্বার যেগুলোকে তোমাদের ডেসিমাল প্লেস ইনফাইনাইট, সেই সমস্ত নাম্বারকে কিন্তু আমরা র্যাশনাল বলি না, আমরা বলি ইররেশনাল, কারণ এদেরকে কখনোই তুমি লিখতে পারবে না পি বাই কিউ আকারে। পি বাই কিউ আকারে লেখার জন্য তোমাদের কি করতে হয়, যদি এরকম একটা নাম্বার থাকে 1.43, এটাকে তুমি কি লিখতে পারো 143 ডিভাইডেড বাই পয়েন্টটা তুলে দিলাম, তার জন্য এটা 1 আর পরে 2 শূন্য, তাই 100। তো এটা দেখো পি বাই কিউ আকারে লিখলাম, কারণ আমরা জানি এখানে কটা শূন্য বসাতে হবে, নিচে হরেতে কটা শূন্য বসাতে হবে, এই পয়েন্টটা তোলার পরে যে কটা সংখ্যা থাকবে সে কটা শূন্য। কিন্তু যদি আমি বলি যে এইটাকে তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করো, তুমি এই পয়েন্টটা তুলে দেবে, দিয়ে এখানে কতগুলো শূন্য বসে তুমি তো জানো না, তাহলে তো একের পরে হাজার কয়েক কোটি শূন্য বসে যাবে, ঠিক আছে? তো সেই জিনিসটা তো ঠিক না, মানে জানি না কিউ এর ভ্যালু কত আসবে, নিচে কত আসতে পারে, সেজন্য এই ধরনের নাম্বারকে আমরা মূলত সংখ্যা বলতে পারি না। আমরা সেজন্য একটা আলাদা করে একটা নাম্বার সিস্টেম বানালাম, আলাদা করে একটা নাম্বারের সেট বানালাম,
পার্ক অ্যাভিনিউর কোটো দিয়ে, তো সেই সেটটার নাম হচ্ছে ইররেশনাল, ঠিক আছে। সো এবার এই যে র্যাশনাল, ইররেশনাল, এরা সবাই কিন্তু বাস্তব সংখ্যা, বাস্তবে কিন্তু আমরা এদেরকে পাই, বা বাস্তবে বা ম্যাথামেটিক্যালি যেভাবে হোক আমরা কিন্তু এদেরকে পাই, ঠিক আছে। সো এই যে ব্যাপারগুলো, এই যে এক একটা করে আমাদের নাম্বার সিস্টেম, এই যে তোমার বাস্তব সংখ্যা বলো, বাস্তব সংখ্যার ভিতরে থাকা আমাদের কি বলে কিউ বা র্যাশনাল নাম্বার বলো বা ইরেশনাল নাম্বার বলো, যাই বলো না কেন, এদের বেশ কিছু প্রপার্টি আছে, রাইট। এবং এই সব প্রপার্টি মানে আর এর থেকে অ্যাকচুয়ালি ইন্ডিউস হয়। আর এর প্রপার্টি কী কী আছে সেগুলো যদি আমরা একটু জানি, আর মানে রিয়েল নাম্বারের প্রপার্টি, রিয়েল নাম্বারের প্রপার্টি কিন্তু অনেক ভালো। এবার দেখো, জর্জ ক্যান্টর এবং ডিটকাইন্ড যেটা আমাদের বলেছিলেন যে প্রত্যেকটা এই যে লাইনের উপরে প্রত্যেকটা নাম্বারকে আমরা প্লট করতে পারি, এটা কি তুমি অ্যাগ্রি করছো, তুমি কি মেনে নিচ্ছ? আমি তো এখন দেখালাম যে 0, 1, 2, 3, 4 এই জিনিসগুলোকে আমরা দেখালাম। ইনফ্যাক্ট আমরা যদি বলি এখানে -12 রয়েছে, আমরা এই র্যাশনালদেরও দেখাতে পারছি, রাইট। র্যাশনাল বা ওই বাস্তব মূলত সংখ্যা, তারপরে তোমাদের অখণ্ড সংখ্যা, সবাইকে দেখাতে পারছি, সমস্ত নাম্বার। এখানে যে কটা পার্ক অ্যাভিনিউর বোতল ছিল সে কটা নাম্বারকে আমরা দেখাচ্ছি। কিন্তু এখানে কোথায় আমাদের √2, কোথায় আমাদের √3, কোথায় আমাদের √7, কোথায় নেই তো। তো সেটাকে আবার আঁকা যায় এখানে, মানে এখানে প্লট করা যায়, রাইট। কীভাবে করবে সেটার জন্য একটা মানে একটা নিয়ম আছে, সেটা তোমরা ক্লাস 9-10 বেসিক ম্যাথসে দেখবে। আমরা কি জানি, পিথাগোরাসের সূত্র হয়। পিথাগোরাসের কি সূত্র হয়? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, কোনো একটা সমকোণী ত্রিভুজের, রাইট। তো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, 1 ইউনিট, ভূমিটা 1 ইউনিট বা 1 একক এবং লম্বটা 1 একক, তাহলে তার অতিভুজটা কি হয়? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজটা কী হবে? দুদিকে আমরা রুট নিয়ে নেবো, তাহলে রুট আর স্কোয়ার কেটে গেলে শুধু থাকবে বা অতিভুজ থাকবে, এবারে রুটের মধ্যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, রাইট। তো এখানে এবার যদি আমরা লম্বটা কি নিয়েছিলাম 1 ইউনিট, ভূমিটা কি নিয়েছিলাম 1 ইউনিট, তাহলে এখানে কি হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এই ত্রিভুজের, এই স্পেসিফিক সমকোণী ত্রিভুজের অতিভুজটার দৈর্ঘ্য কত হবে? 1 স্কোয়ার মানে 1, 1 স্কোয়ার মানে 1, 1 + 1 2, তাহলে অতিভুজ মানে √2। তাহলে এই ত্রিভুজটার যে অতিভুজ হবে সেই অতিভুজটার দৈর্ঘ্য হবে √2। এবার দেখো, এবার এইটুকু লেন্থ তোমরা মাপতে পারবে কম্পাস দিয়ে, এবং এটাকে নিয়ে তোমরা এইভাবে ঘুরিয়ে রিয়েল নাম্বার একটা কাট দিতে পারবে, রাইট। তো এই যে ব্যাপারটা এখানে হচ্ছে আমাদের √2, রাইট। কারণ এই যে লম্বাটা, এই যে লেন্থটা, এটাই তো আমাদের এখানে চলে এলো, তাই না? সো এই যে হচ্ছে আমাদের √2। এবার এখান থেকে আমরা √2 থেকে √3, √6, √5 এই সমস্ত কিছু আমরা আঁকতে পারি এই পদ্ধতি অবলম্বন করে, যেহেতু এটা √2, রাইট। তো আমরা এমন একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি যার ভূমিটা √2 এবং লম্বটা 1 ইউনিট, রাইট। তাহলে ভূমিটা √2 এবং লম্বটা 1 ইউনিট, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? √2 স্কোয়ার মানে 2, তাহলে 2 + 1 দ্যাট ইজ √3, তাহলে অতিভুজটা কী হবে? √3। তাহলে এটাকে যদি আমরা ভূমি মানি এবং একটা পেন্সিল কম্পাস দিয়ে বা চাঁদা দিয়ে যদি আমরা এখান থেকে একটা 1 ইউনিট দৈর্ঘ্যের একটা লম্বটা নিই, তাহলে এই যে লেন্থটা হচ্ছে আমাদের, এটা কিন্তু আলটিমেটলি √3 হয়ে যাচ্ছে। এবং এটাকে যদি আমরা পেন্সিল কম্পাস দিয়ে এটাকে যদি মাপটা নিয়ে আমরা যদি ঘুরিয়ে দিই, সো এখানে একটা কাট পড়ে যাচ্ছে, সো এখানে হচ্ছে আমাদের √3, রাইট। সো √3। এইভাবে আমরা সমস্ত ইরেশনালগুলোকে কিন্তু এখানে একটা প্লট করার একটা ব্যাপার খুঁজে পাই। এবং এই কারণেই তিনি মানে ওনারা বলেছিলেন যে সমস্ত নাম্বারকে একটা রিয়েল নাম্বারের উপরে আমরা প্লট করে দিতে পারি। এবং এখানে একটা বিউটি, এটা খুব সুন্দর একটা লাইন, তার উপরে আমরা আমাদের জানাশোনা সমস্ত নাম্বারকে প্লট করছি। এটা কি ফ্যাসিনেশনের একটা কারণ নয়? যদি তাও মনে হয় যে না, এটা ফ্যাসিনেশন নয়, এটা আমাদের ঠিক আছে, এটা তো হয় নর্মাল, তাহলে আরও বেশি কিছু বলা যাক। এই লাইনের আরও কিছু প্রপার্টি, সেটা আমরা দেখবো, সেটা দেখলে খুব আরও ভালো লাগবে। যেমন ধরো আমি তোমাকে বললাম এই যে লাইনটা তোমার কাছে দেওয়া আছে, এটা একটা রিয়েল লাইন। হ্যাঁ, একটা জিনিস বলা হয়নি, এই রিয়েল লাইনটা কিন্তু কোথাও শেষ হচ্ছে না। কেননা সংখ্যার কি কোনোদিন কোথাও শেষ হয়? তুমি যে সংখ্যাটা বলবে আমি বলবো +1, ব্যাস পরের সংখ্যাটা পেয়ে গেলাম। এরকম করে আমরা ইনফাইনাইটলি চলতে পারবো। সো এই লাইনটা ইনফাইনাইটলি চলছে, তাই জন্য আমি এখানে অ্যারো দিয়ে রেখেছি, এখানে স্টপ করিনি। তাই এখানে -∞, এদিকে +∞, এইভাবে আমরা এটা কনভেনশন। এরকম ইনফিনিটি বলে কোনো নাম্বার হয় না, এটা আমাদের কনভেনশন যে এদিকে আমাদের +∞, এদিকে -∞। তাহলে মাইনাস নাম্বারগুলোরও একটা ইনফিনিটি অবধি যাচ্ছে, প্লাস নাম্বারগুলো একটা ইনফিনিটি অবধি যাচ্ছে। সো +∞, -∞, এগুলো আমাদের কনভেনশন। ওকে, এবার যেটা আমাদের বলার, তুমি ভাবো যে এই একটা লাইন, এই লাইন, এটার লেন্থ কত হবে? ইনফিনিটি। এর কোনো লেন্থ আমরা হিসাব করতে পারবো না। সো অসীম দীর্ঘ একটা সরলরেখা। তো এবার
তোমাকে যদি বলি আমি এই লাইন থেকে একটা পিস কেটে নেবো, রাইট, একটা পিস, মনে করো আমি এই যে 1টা এখানে মনে করো 0, এখানে মনে করো 1, এখানে মনে করো 2, 3, রাইট। আর তুমি মনে করো আমি এখান থেকে একটা পিস কেটে নিতে চাই, যে কোনো দৈর্ঘ্য হতে পারে 1, 2 বা যে কোনো, যা খুশি, ঠিক আছে। তো সেই পিসটা আমি কেটে নিলাম, রাইট, পিসটা আমি কেটে নিলাম। সো এই যে পিস, এই পিস, এটাকে আমরা বলি একটা ইন্টারভাল, রাইট, এটাকে আমরা বলি একটা ইন্টারভাল। এবার এই পিসটা আমি দুরকমভাবে কাটতে পারি, হয়তো আমি কাটলাম এবং এন্ড যে পয়েন্টগুলো আছে, একটা লাইনের কী হয়, সরল রেখাংশে দুটো এন্ড পয়েন্ট থাকে, তাই না? এই শেষের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা যদি এই পিসের মধ্যে ইনক্লুড থাকে তাহলে আমরা বলি এটাকে ক্লোজড ইন্টারভাল বা বদ্ধ ইন্টারভাল, ঠিক আছে। ওকে, আর একটা যদি আর এক ধরনের কাটা যায় যে আমাদের এন্ড পয়েন্টগুলো নেই, ঠিক আছে, বাট এইটুকু লাইন এইটুকু আছে, এটাকে আমরা বলি ওপেন। ওপেন কেন বলি সেটা আমরা পরে বলছি, ওপেন। আর যদি এরকম থাকে যে এই যে ব্যাপারটা, একটা পয়েন্ট ইনক্লুড আছে আর একটা এন্ড পয়েন্ট নেই, এটা হচ্ছে সেমি ক্লোজ বা সেমি ওপেন। ওকে, সেমি ক্লোজ বা সেমি ওপেন। সিমিলারলি এটাও হতে পারতো। ওকে, এই যে বিষয়টা, এই যে ইন্টারভাল বলো বা যাই বলো না কেন, এই যে বাস্তব সংখ্যা রেখার একটা অংশ, এটা কি ইনফাইনাইট? না, তুমি বলবে না, এটা তো একটা লেন্থ আছে, আর এটা কিন্তু একটা ইনফাইনাইট, রাইট। কিন্তু আমি যদি তোমাকে বলি যে এখানে যে কটা নাম্বার আছে এই গোটা রিয়েল লাইনে সেই কটা নাম্বার আছে, তুমি কি বিশ্বাস করবে? না, করবে না। তুমি বলবে যে ভাই এটা তো অনেক ছোট জায়গা, এটা তো একটুখানি, কিন্তু এটা তো অনেক বিশাল লম্বা, তাহলে কি করে হচ্ছে হচ্ছে না। এখানেই তো তোমার সংখ্যা রেখার বিউটি, ঠিক আছে। দেখো কীভাবে করি, খুব ফ্যাসিনেটিং জিনিসপত্র। যদি আমরা একটা সেমি সার্কেল আঁকি, সেমি সার্কেল মানে কি, অর্ধবৃত্ত, একটা অর্ধবৃত্ত যদি আঁকি কোনো একটা পয়েন্ট থেকে, র্যান্ডামলি কোনো একটা পয়েন্ট থেকে, মনে করো এরকম একটা জায়গা থেকে আমি কি করছি, একটা সেমি সার্কেল আঁকছি, ঠিক আছে, যেটা কিনা এখানে একটা টাচ করছে এবং যাচ্ছে, ঠিক আছে, এটা মিড পয়েন্ট, ঠিক আছে, মিড পয়েন্টে টাচ করছে। আর অবভিয়াসলি সেটা তোমার এখান থেকে এটাকে নিচ্ছে, রাইট। আর একটু মুছে দিই জিনিসটাকে একটু সুন্দর করার জন্য। সো দেখো মজার জিনিস কিন্তু এটা, হ্যাঁ, দারুণ জিনিস এটা। আমি কি বললাম, এখানে যে কটা পয়েন্ট আছে এর উপরেও সেই কটা পয়েন্ট আছে, রাইট। চলো দেখা যাক। আমি আপাতত সুবিধার্থে একটা ক্লোজড ইন্টারভাল নিয়ে নিচ্ছি, মানে মনে করো আমি 1 আর 2 ইন্টারভালকে আমরা এইভাবে লিখি 1, 2, তার মানে এই 1 থেকে 2 অব্দি এই লাইনের মধ্যে যে কটা পয়েন্ট আছে সেই সবাইকে নিয়ে যে সেটটা গঠন হয় সেই সেটটা হচ্ছে 1, 2 ইন্টারভাল, ঠিক আছে। এটা জাস্ট এমনি ম্যাথামেটিক্যাল ভাষা। ওকে, এবার আমি তোমাকে বলছি এই পয়েন্টের রেসপেক্টে একটা পয়েন্ট তুমি এখানে পাবে, অবশ্যই পাবে। এই পয়েন্টের রেসপেক্টে একটা এখানে পাবে, এই পয়েন্টের রেসপেক্টে একটা পয়েন্ট পাবে, এই পয়েন্টের রেসপেক্টে পয়েন্ট পাচ্ছ, এখান থেকে পাচ্ছ। এবার যারা রিলেশন পড়েছে, ফাংশন পড়েছে ক্লাস 11-12-এর, তাদের জন্য বলি, তোমরা একটা ফাংশন ডিফাইন করতে পারবে এখান থেকে, এই সেট থেকে, মনে করো এই সেটটা এ যদি আমি সেটের নাম দিই যে এক্স, such that x is on that semicircle, বা এই যে সেমি সার্কেল তার উপরে যতগুলো পয়েন্ট আমাদের লাই করছে সেই সমস্ত পয়েন্টগুলোকে নিয়ে একটা সেট বানালাম, তাকে নাম দিলাম আমি এ। বোঝা গেছে? তাহলে তুমি এই যে 1, 2 ইন্টারভাল থেকে 1, 2 একটা ফাংশন এফকে তুমি ডিফাইন করতে পারবে 1, 2 ইন্টারভাল থেকে এ অবধি, ঠিক আছে। এটা আপাতত ম্যাথামেটিক্যাল ভাষা আমি বললাম, কিন্তু আমি বাস্তব মানে যদি এমনি নর্মাল লোককে যদি বোঝাতে হয় তাকে বলি, তুমি একটা ভাবো এখানে একটা স্ট্রেট লাইন টানো, তাহলে তুমি কি দেখতে পাবে যে এখানে থাকা প্রত্যেকটা পয়েন্টের জন্য যে স্ট্রেট লাইনটা উপর থেকে নিচে আসছে সেই প্রত্যেকটা স্ট্রেট লাইন কিন্তু এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্টকে জয়েন করাচ্ছে। তার মানে কি, এখানে একটা পয়েন্টের করেসপন্ডিং এখানে একটা পয়েন্ট আছে। সুতরাং এই যে ফাংশনটা, এটা একটা বাইজেকশন হবে। বাইজেকশন হওয়া মানে কি, দুটো সেটের মধ্যে সেম নাম্বার অফ এলিমেন্ট আছে বা তারা ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। যখন আমরা অসীম সেটের কথা বলি তখন নাম্বার অফ এলিমেন্ট বলা যাবে না, কেননা ফাইনাইট সেটের ক্ষেত্রে বা সসীম সেটের ক্ষেত্রে আমরা নাম্বার অফ এলিমেন্ট বলি, কিন্তু এরা বলতে পারি যে ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, বা সমতুল্য। ওকে, সো এবার এটা হলো, তার মানে কি এই 1, 2 ইন্টারভ্যালটা এবং এদের মধ্যে যেহেতু একটা বাইজেকশন আছে তাই তারা কিনা ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, বা সমতুল্য। এবার আমি যদি এটা দেখাই যে এই সেমি সার্কেলের সাথে এই গোটা রিয়েল লাইনটা সমতুল্য, তাহলে আমি এটাও বলতে পারবো যে আর
সমতুল্য উইথ এ, এ আবার সমতুল্য ছিল কার সাথে, এর সাথে, তার মানে আর সমতুল্য 1,2 ইন্টারভ্যালের সাথে, রাইট। সো এই যে বিষয়টা, এটা দেখানোর জন্য আমি যদি এটাকে আরেকবার আঁকি ছোট্ট করে, রাইট, এবং আমাদের সেমি সার্কেলটা কোথায় ছিল, সেমি সার্কেলটা সামথিং এরকম একটা জায়গায় ছিল, ওকে। এবার আমরা যদি বলি যে এই পয়েন্টটা আমাদের 1 ছিল, এই পয়েন্টটা আমাদের 2 ছিল, তো এবার কি করতে পারি আমরা এবার আমরা দেখাবো যে এই সেমি সার্কেলটা আর এই গোটা রিয়েল লাইনটা, এদের দুজনের উপরে সেম নাম্বার অফ পয়েন্ট আছে, রাইট। চলো দেখা যাক। আমরা যদি একটা এই পয়েন্টের তুলনায় এখানে নিলাম এবং এখানে একটা জাস্ট এমনি একটা নর্মাল একটা পয়েন্ট আমি ধরলাম, এমনি নর্মাল। এবার আমি কি করছি, এখান থেকে বা একটু উপর থেকে নিই, এখান থেকে আমি একটা লাইন টানছি এইভাবে, ঠিক, আবার একটা লাইন টানছি এইভাবে, আবার একটা লাইন টানছি এইভাবে, আবার একটা লাইন টানছি এইভাবে, এইভাবে, আলটিমেটলি এইভাবে, তারপরে সবকটা এইভাবে, 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 এরকম করতে করতে আমি প্রচুর লাইন টেনে ফেলতে পারবো ইনফাইনাইটলি মেনি। সো তুমি দেখো যে আইডিয়াটা আমরা এখানে কাজে লাগিয়েছিলাম, সেই আইডিয়াটা দিয়ে কিন্তু আমি এখানেও কাজে লাগালাম। এবার তুমি দেখো, আপাতত এটা তো অনেক লম্বা লাইন, আমি এটা ছোট করে এঁকেছি যদিও, এটা তো অনেক লম্বা, অনেক দূর যাবে। সো আমি যদি এখান থেকে আরও অ্যাঙ্গেলটা বাড়াতে থাকি, আচ্ছা এই সেমি সাইকেলটা না আর একটু উঠবে, ঠিক আছে, পুরোপুরি পয়েন্ট সোজাসুজি যাবে আর কি, পয়েন্ট সোজাসুজি, ঠিক আছে। যতটা আমি এটাকে ক্যারাচে করতে পারবো, ক্যারাচে মানে যতটা হেলাতে পারবো ততটাই হেলাবো, এবং আলটিমেটলি আমাদের যে এই যে লাইনটা, যেটা অ্যাকচুয়ালি এখানে আরও কাট করবে, এবং আলটিমেটলি একটা প্যারালাল লাইন পাবো যেটা একে কাট করবে, রাইট। এবং এই যে লাইনটা তার সাথে এটা প্যারালাল হয়ে যাবে বা সমান্তরাল হয়ে যাবে। আর আমরা কি জানি, সমান্তরাল দুটো লাইন কোথায় গিয়ে দেখা করে, অসীমে গিয়ে দেখা করে, রাইট। সো এই যে অসীমে গিয়ে এরা মিলিত হবে, তার মানে যতই দূরে যাও না কেন রিয়েল লাইন, তুমি যতই দূরে যাও না কেন, আমি অলওয়েজ একটা লাইন পাচ্ছি যেটা কিনা এই সেমি সার্কেলকেও কাট করবে এবং রিয়েল লাইনকেও কাট করবে। তার মানে কি, একটা পয়েন্ট আমি এখান থেকে পাবো, একটা পয়েন্ট আমি এখান থেকে পাবো তার রেসপেক্টে, এবং সেটা ইউনিক পয়েন্ট, ঠিক আছে। এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এমন নয় যে আমি এখানকার কোনো দুটো পয়েন্ট একটা পয়েন্টের জন্য পাচ্ছি, তা কিন্তু নয়, সেই প্রসেসটা আমাদের সেরকম নয়। এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, তার মানে এই সেমি সার্কেলের উপর যতগুলো পয়েন্ট আছে, এই রিয়েল লাইনের উপরে ততগুলো পয়েন্ট আছে। তাহলে আমরা বলতে পারি এই যে রিয়েল লাইন সেটা হচ্ছে এ এর সাথে সমতুল্য, এবং এটা কার সাথে সমতুল্য ছিল, 1,2 ইন্টারভ্যালের সাথে, বা যে কোনো ইন্টারভ্যাল বললেই হবে, ঠিক আছে। এটা শুধুমাত্র 1,2টা স্পেশাল নয়, যে কোনো ইন্টারভ্যাল। সো 1,2 ইন্টারভ্যালের সাথে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা কি করতে পারছি, আরটা কার সাথে সমতুল্য, তাহলে আর এর মধ্যে যত নাম্বার অফ পয়েন্ট আছে, বা এই গোটা রিয়েল লাইনে যত নাম্বার অফ পয়েন্ট আছে, এইটুকু একটা সেগমেন্টে তত নাম্বার অফ পয়েন্ট আছে। সেই জন্য আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় যে একটা সরল রেখার উপর অসংখ্য বিন্দু থাকে, রাইট, একটা সরল রেখার উপর অসংখ্য বিন্দু থাকে। এটা যেহেতু একটা সরল রেখা, এর উপরে অসংখ্য বিন্দু আছে, এটা যেহেতু একটা সরল রেখার উপর অসংখ্য বিন্দু আছে। সো এই হচ্ছে আমাদের ইনফিনিটির কনসেপ্ট, রাইট। ইনফিনিটিতে কিন্তু আমরা দেখে যেটা মনে হয় সেটা কিন্তু হয় না, ঠিক আছে। আরও একটা জিনিস করা যায় যে এর সাথে এটা সমতুল্য, এর সাথে এটা সমতুল্য, এবং এটা করার জন্য একটু ম্যাথামেটিক্যাল একটা সিকোয়েন্স, একটা ফাংশন ডিফাইন করে খুব সুন্দর করে করা যায়। সেটা আমি আর করাচ্ছি না, কারণ আমি সাধারণ সবার জন্য ভিডিও বানাচ্ছি। এবার এই যে বিষয়টা, এখানে দুটো পয়েন্ট ইনক্লুড আছে, এখানে দুটো পয়েন্ট ইনক্লুড নেই, এখানে একটা পয়েন্ট ইনক্লুড নেই, তো কি হয়েছে, একটা অসীম একটা ব্যাপার আছে। একটা সমুদ্র থেকে যদি এক গ্লাস জল তুলে নাও, সমুদ্রের জল কি কমে না, সে সমুদ্রই থাকে। তেমনই একটা অসীম জায়গা থেকে একটা পয়েন্ট শুধু বাদ আছে, তাহলে কি কমবে না, একই তো পয়েন্ট থাকবে, তাই না। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা রিয়েল লাইনের ক্ষেত্রে দেখতে পাই। এবং আমি তোমাদের একটা কথা বলেছিলাম, এটাকে ওপেন ইন্টারভ্যাল বলে, ইনফ্যাক্ট এটাকে ওপেন সেট বলে। তো এখান থেকে আমরা বেশ কিছু জিনিস ডিফাইন করতে পারি। এটাকে আমরা কীভাবে লিখি জানো তো, এটাকে আমরা লিখি এইভাবে, মনে করো এটা 1,2, আপাতত আমরা এটা নিয়ে কথা বলছি, সেমি ক্লোজ নিয়ে কথা বলছি, রাইট, এরকম জিনিস নিয়ে। এখানে 1টাকে ইনক্লুড করা হয়নি সেটের মধ্যে, কিন্তু 1-এর জাস্ট পরের নাম্বারটা নেওয়া হয়েছে, এবং এখানে 2 অবধি গিয়ে শেষ হয়েছে, মানে 2 অবধি নাম্বারটা নেওয়া হয়েছে, রাইট। সো এবার কি হচ্ছে যে 1-এর জাস্ট পরের নাম্বারটা কি সেটা তো আমরা জানি না, অর্থাৎ এই সেটের সমস্ত নাম্বার কার কাছাকাছি যাচ্ছে, 1-এর কাছাকাছি আছে, কিন্তু 1কে কি স্পর্শ করতে পারছে। আমরা তো বাই ডেফিনেশন বলেছিলাম যে 1 এই সেটের মধ্যে নেই, রাইট। তাহলে 1 এই সেটের মধ্যে নেই, তাহলে আলটিমেটলি কি হচ্ছে বলো তো, এই সব নাম্বারগুলো না 1-এর কাছে যাচ্ছে, এখানে 1 দাঁড়িয়ে আছে, 1-এর কাছে যাচ্ছে, বাট যেতে পারছে না, কেন, কি করে যাবে, কেননা সে গেলেই তো সেট থেকে ঝাঁপিয়ে পড়ে যাবে, সেটের বাইরে পড়ে যাবে, রাইট। সেটটাকে যদি তুমি একটা এরকম একটা স্থলভাগের মতো কল্পনা করো, এবং চারিদিকে জলের মতো কল্পনা করো, এখানে এগুলো সব জল আছে, এবং এই জলেতেই আছে 1, ঠিক আছে। এই জলেতে জাস্ট এটা যেহেতু সেটের শেষ, তাহলে এখানেই রয়েছে জাস্ট পরে 1। এবার
এই নাম্বারগুলো কি হচ্ছে, এই নাম্বারগুলো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, প্রত্যেকটা নাম্বার 1-এর কাছে যাওয়ার চেষ্টা করছে, বাট না, এখান থেকে যেই ঝাঁপ মারছে পড়ে যাচ্ছে। অতএব আমরা এটা বলতে পারি যে 1কে ছোঁয়ার সাধ্য আছে এদের মধ্যে, কিন্তু সাধ্য নেই। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ওয়ান সাইডেড লাভ, তাই না? তোমাকে দেখার, তোমাকে ছোঁয়ার স্বাদ তো আমার আছে, কিন্তু সাধ্য নেই। সুতরাং এই যে ব্যাপারটা, এই যে একটা স্থলভাগের উপর দিয়ে সমস্ত নাম্বারগুলো হেঁটে যাচ্ছে এবং 1টা রয়েছে জলের উপরে এবং সেই 1কে ধরতে পারছে না, সেখান থেকে কিন্তু একটা ট্র্যাজিক মোমেন্ট তৈরি হয়। তাই জন্য আমরা এই জায়গাটার নাম দিই ওপেননেস, বা এটাকে আমরা ওপেননেস দিয়ে বলি, ঠিক আছে? সিমিলারলি যদি এই 2টাকেও বাদ দিয়ে দেওয়া হতো, তাহলে যে সেটটা আমরা পেতাম সেটা কি পেতাম? এই 1,2 অর্থাৎ রিয়েল লাইনের এই সেগমেন্টটুকু পেতাম। তাই এটা একটা ওপেন ইন্টারভাল, দুটো যেহেতু ওপেন, কিন্তু এখানে যেহেতু দুদিকে ওপেন নয়, এদিকে আবার ক্লোজ, এদিকে 2টা আবার ডাঙার উপরেই আছে, রাইট? তো 2কে ছুঁইতে পারছে, 2-এর উপরে কোনো চাপ নেই, 2টা একদম ঘরের বউয়ের মতো, ঠিক আছে? এ তো আছেই, কিন্তু 1টা কিন্তু নেই। তো এটা খুব একটা ফ্যাসিনেটিং ব্যাপার যে 1-এর কাছে যেতে চাইছে বাট যেতে পারছে না। তো তুমি বলতেই পারো যে আমি জাস্ট 1-এর পরের নাম্বারটাকে চুজ করবো 1/2, রাইট? সো তুমি বললে যে 1-এর পরের নাম্বারটা তুমি মনে করো 0.1 চুজ করলে, 0.1 দিয়ে শুরু করলে, বাট 0.1 কিন্তু 1-এর পরের নাম্বার নয়। আমি কিন্তু বলতে পারি যে 1 আর 0.1-এর মাঝখানে 1 + 0.1/2 এই নাম্বারটা আছে, অর্থাৎ 1.1/2। এটা করলে যেটা হবে সেটা, এটা কিন্তু, এটা আবার কার থেকে বড় তোমার বললাম? 1-এর থেকে বড়। আবার কার থেকে ছোট বললাম? 0.1, তাই না? কেননা দুটো নাম্বারের মাঝখানের নাম্বারটাকে আমরা কি বলি? 1 আর 2-এর মাঝখানে কি আছে? 1 + 2 / 2, রাইট? দ্যাট ইজ 3/2, মানে 1.5। তো 1.5 এর মাঝখানে আছে, তো দুটো নাম্বারের মাঝখানের নাম্বার বের করার জন্য সেই দুটো নাম্বার /2 করে দিই, প্লাস করে /2 করে দিই। তো এই যে নাম্বারটা, এটা কিন্তু 0.1-এর থেকে ছোট এবং 1-এর থেকে বড়। তো তুমি বলে তাহলে এই নাম্বারটাকে আমি ধরে নিই পরের নাম্বার হিসেবে, বাট সেটাও না। তাহলে 1.1-এর পরের নাম্বারটা এটাকে ধরে নিই, নিলে আমরা এরপরেই আমরা 1-এর কাছে পৌঁছে যাবো। বাট না, ফের আমরা যদি করি 1 প্লাস এই জিনিসটা /2, তাহলে আবার একটা নাম্বার পাবো তাদের মধ্যে। এইভাবে রিয়েল নাম্বারে এটা একটা কিন্তু সুবিধা যে প্রচুর ইনফাইনাইটলি মেনি রিয়েল নাম্বার তুমি পাবে দুটো রিয়েল নাম্বারের মধ্যে। সো এগুলো একটা খুব ভালো একটা ফ্যাসিনেটিং একটা ব্যাপার। তেমনই একটা ছোট্ট জিনিস বলে আমি আজকে ভিডিওটা শেষ করতে চাই। এছাড়া অনেক কিছু বলার আছে, সেগুলো আমি বলতে গেলে না মানে কেমন একটা হয়ে যাবে, সারাদিন লেগে যাবে, শেষ হবে না। এবং আই লাভ এরকম ডিসকাশন করতে, আমার খুব ভালো লাগে। সো তোমরা যদি বলো যে এরকম ধরনের ভিডিও বানাতে, আমি কিন্তু বানাবো, যেগুলো আমাদের বেসিক ইন্টেনশনগুলো, বেসিক ইনটিউশনগুলোকে আমাদের শক্ত করবে, রাইট? সো একটা জিনিস বলি, এবার ধরো তোমার এই রিয়েল লাইনের মধ্যে না একটা খুব সুন্দর প্রপার্টি আছে, সেটা হচ্ছে কি বলো তো? একটা রেশনাল নাম্বার বা একটা মূলদ সংখ্যা যদি আমি নিই, আর একটা মূলদ সংখ্যা যদি আমি নিই, আমরা দেখাতে পারি প্রমাণ করে দুটো মূলদ সংখ্যার মাঝখানে কিন্তু অসংখ্য, মানে ইনফাইনাইটলি মেনি অমূলদ সংখ্যা আছে, রাইট? অমূলদ সংখ্যা আছে, ইনফাইনাইটলি মেনি, ঠিক আছে? আবার তুমি এইটাকে তুলে নাও, এই দুটো অমূলদ সংখ্যাকে তুলে নাও, তাদের মধ্যেও কিন্তু আবার ইনফাইনাইটলি মেনি মূলদ সংখ্যা আছে। আবার তুমি সেই দুটো মূলদ সংখ্যাকে তুলে নাও, কোনো দুটো একটা মূলদ সংখ্যাকে তুলে নাও, তাদের মধ্যে আবার ইনফাইনাইটলি মেনি অমূলদ আছে। এরকম করতে করতে তুমি চলতে যদি যাও, তুমি দেখবে যে মূলদ দিয়ে শুরু করেছিলে এবং আলটিমেটলি তোমার আসছে কি, তারপরে অমূলদ ইনফাইনাইটলি মেনি। তো তুমি একটাকে চুজ করলে, তারপরে আবার কি করলে, তুমি আবার একটাকে চুজ করলে, মানে দুটো অমূলদকে নিলে, প্রথমে তুমি মূলদ দুটোকে নিলে, তার মধ্যে দেখলে অসংখ্য অমূলদ সংখ্যা আছে। আবার তুমি কি করলে, সেই অমূলদ সংখ্যা দুটোর মধ্যে থেকে, অসংখ্যের মধ্যে থেকে আরও দুটোকে নিয়ে নিলে মূলদ সংখ্যা। তারপর তুমি পেলে একটা অমূলদ, তারপর মূলদ, তারপরে তুমি মূলদ এরম করে করে না এইটা পুরোপুরি ভর্তি হয়ে যাবে, মানে পুরো ডেন্স, এই ব্যাপারটাকে আমরা বলি ডেন্স বা ঘন হয়ে আছে। একটা রিয়েল নাম্বারের সেট, এটা রিয়েল নাম্বারের সেটের মধ্যে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা দুটো কিন্তু খুব ঘন হয়ে আছে, ঠিক আছে? কিন্তু সেরকম কিন্তু প্রপার্টি আমাদের কিন্তু ন্যাচারাল নাম্বারের নেই, ইন্টিজারের নেই। তুমি যদি বলো যে দুটো ইন্টিজার তাদের মধ্যে কি আছে, তাদের মধ্যে অসংখ্য ইন্টিজার আছে, আমরা বলতে পারি না। দুটো অখণ্ড সংখ্যার মধ্যে অসংখ্য সংখ্যা নেই, রাইট? সুতরাং তুমি যদি কোনো একটা মূলদ সংখ্যাকে ঘিরে একটা ছোট্ট ইন্টারভ্যালও নাও, রাইট? এটা একটা ইন্টারভ্যাল যদি নাও, তার মধ্যে কিন্তু অসংখ্য অমূলদ সংখ্যা চলে আসে। কিন্তু
তুমি যদি একটা ইন্টিজারকে ঘিরে একটা হাফ ডিস্টেন্সের, এদিকে হাফ ডিস্টেন্স এদিকে হাফ ডিস্টেন্সের একটা ইন্টারভাল নাও, তুমি কিন্তু এখানে কোনো বাকি ইন্টিজার দেখতে পাবে না তাকে ছাড়া, রাইট? তাহলে সে কিন্তু ডেন্স নয়, ঠিক আছে? সুতরাং এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু খুব ফ্যাসিনেটিং একটা জিনিস। আমরা যে দেখলাম একটা রেশনাল নাম্বার, একটা ইররেশনাল নাম্বার, এরা কিন্তু পুরো ডেন্স। আমরা যদি এটাকে একটা লাল নুড়ি পাথর, রেশনাল নাম্বারকে আর ইররেশনাল নাম্বারকে একটা নীল নুড়ি পাথর নিয়ে যদি আমরা কল্পনা করি এবং একটা অ্যাকোয়ারিয়াম টাইপের বানানোর চেষ্টা করি রিয়েল নাম্বার দিয়ে, তাহলে আমরা দেখব যে একটা নীল নুড়ি লাল নুড়ি, নীল লাল নীল লাল নীল নীল লাল নীল লাল এরকমভাবে কিন্তু জিনিসটা আমাদের হয়ে থাকবে, ঠিক আছে? নীল লালের মিশ্রণে কিন্তু এই অ্যাকোয়ারিয়ামটা ভরে থাকবে। শুধুমাত্র লাল, বা আমরা যদি মুঠোতে করে শুধুমাত্র একটা লাল তুলতে যাই, তাহলে কিন্তু একটা লাল তুললে একটা তুলতে পারবো, বাট একটার বেশি যদি আমরা লাল তুলতে যাই তার সঙ্গে কি হবে? নীল নুড়ি উঠে আসবে, রাইট? সো এই যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের ডেন্সিটি প্রপার্টি, মানে দুটো নাম্বার রেশনাল ইররেশনাল কিন্তু রিয়েল নাম্বারের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ডেন্স হয়ে আছে, ঠিক আছে? এবং এটা খুব সুন্দর একটা স্ট্রাকচার দেখায়, এবং যদি ইলাস্ট্রেট করে দেখানো হয়, যদি অ্যানিমেশন করে, সেটাও খুব ভালো দেখায়। তো এইভাবে কিন্তু আমাদের সংখ্যাগুলো রেখার উপরে রয়েছে, এবং এখান থেকে আমরা খুব সুন্দর অ্যানালিসিস করতে পারি। তোমরা পরবর্তীকালে যদি কেউ ম্যাথ অনার্স নিয়ে পড়াশুনো করো, দেখবে যে রিয়েল অ্যানালিসিস বলে একটা সাবজেক্ট আছে। রিয়েল অ্যানালিসিসে কিন্তু সমস্ত রিয়েল নাম্বারদেরকে নিয়ে অ্যানালিসিস করা হয়। এখানে আবার ফাংশন ডিফাইন করা হয়, রিয়েল ভ্যালুড ফাংশন, ঠিক আছে? এবং সেই ফাংশনের মধ্যে কন্টিনিউটি প্রপার্টি আছে কিনা, তারা ডিফারেন্সিয়েবল কিনা, বিশেষ করে কন্টিনিউটি খুব ইম্পর্টেন্ট। এই কন্টিনিউটি প্রপার্টি দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। একটা ফাংশনকে, মানে একটা সেট থেকে একটা সেটে তো ফাংশন ডিফাইন করি, তো আমরা যদি দেখি যে এই ফাংশনটা কন্টিনিউয়াস, তাহলে কিন্তু আমাদের ক্লোজ সেটকে ক্লোজ সেটে পাঠায়। এই ধরনের কিছু জিনিস আছে, ক্লোজ সেটের ইমেজ ক্লোজ সেট হয়, এই ধরনের অনেক কিছু জিনিস আছে। এই যে কন্টিনিউটির ব্যাপারটা, এবং এখান থেকে অনেক অ্যানালিসিস এখান থেকে হয়, এবং সেখান থেকে আমরা রিয়েল লাইনের সমস্ত প্রপার্টিজ সম্পর্কে জানতে পারি। এটা কিন্তু খুব ফ্যাসিনেটিং একটা ব্রাঞ্চ মানে ম্যাথামেটিক্সের। তোমরা যদি কেউ পরবর্তীকালে আসতে চাও, এই ধরনের বিউটিফুল জিনিসপত্র দেখতে চাও, তাহলে অবশ্যই তোমরা রিয়েল অ্যানালিসিস ঘেটে পড়াশুনো করো, এবং বাকি আমাকে জানিও যে এই ধরনের ভিডিওস যদি আরও বানাতে হয় তোমরা বলো, কেননা বাংলা ভাষায় এই ধরনের ভিডিওস বানানো হয় না, এবং নেওয়ার মতনও তো লোক চাই না। বাংলা ভাষায় খুব কম যারা আছে, যারা স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের মধ্যে খুব কম আছে যাদের মধ্যে কিউরিওসিটি ব্যাপারটা আছে, যে আমরা জানবো, সংখ্যা সম্পর্কে জানবো। শ্রীনিবাস রামানুজন, স্যার রামানুজন, উনি মানে গড লেভেলের লোক। উনি কিন্তু এই নাম্বারসদের নিয়ে কিন্তু অনেক ভাবনা চিন্তা করতেন, অনেক কিউরিয়াস ছিলেন, মানে প্রচুর নাম্বারদের প্রতি ভালোবাসা ছিল, এবং তিনি অনেক কাজ করেছেন, প্রচুর কাজ করেছেন। মানে তার কাজের যে ফ্র্যাকশন অফ পার্ট, সেটাও যদি আমরা করতে পারতাম, আজকে আমরা অন্য জায়গায় থাকতাম, যে আলাদাই ব্যাপার। তো তার কিন্তু বিশাল আগ্রহ ছিল এই নাম্বার নিয়ে। তো আমরা এই নাম্বার নিয়ে অনেক কিছু জানলাম, এবং আরও যদি কিছু তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করো, এবং বাংলা এগুলো দরকার আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তোমাদের মতামত কি সেটাও তোমরা কমেন্টে জানাবে। এটা অদ্ভুত ধরনের ভিডিও বানালাম, সিলেবাসের বাইরে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, অবশ্যই শেয়ার করবে বন্ধুদের কাছে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, যাতে করে এই ধরনের ভিডিও আরও আমরা আনতে পারি। ওকে, তো চলো, টাটা, বাই বাই, সি ইউ।